কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। এইভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের হোটেলটা যে জলে ভেসে যাবে। হোটেল ভেসে গেলে সংসার চলবে কি করে? হোটেলে ভাত তরকারি বিক্রি করেই তো আমাদের সংসার চলে। দেখছিস না, চারিদিকে পুকুর ডোবা সব ভেসে গেছে। বাড়ির পিছনে হাঁটু অবধি জল উঠে গেছে। আজকেও হোটেলটা খোলা হবে না। এত বৃষ্টি হলে কি হোটেলের ব্যবসা চলে? লোকজন যদি ঘর থেকে বাড়ি হতে না পারে তাহলে খেতে আসবে কি করে? বাবা কোথায় গেছে? সকাল থেকে বাবাকে দেখছি না তো। বাবা কি হোটেল খুলতে গেছে নাকি? জানি না। গতকাল বলছিল মাঠে যাওয়ার দরকার। বৃষ্টিতে ফসলের চারা সব পচে গেছে, নতুন করে আবার চারা রোপণ করতে হবে। বাবা, তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে? সকালে তো কিছু মুখেও দাওনি। ঘরে উঠে এসো, ছাতা মাথায় আছে, তারপরও তো বৃষ্টিতে ভিজে গেছো। সব শেষ হয়ে গেছে রে মা। এবার যে আমাদের পথে বসতে হবে। আমাদের হোটেলটা বর্ষায় ভেসে গেছে, এদিকে আমার মাঠের ফসলও পচে গেছে। আমাদের এবার কি হবে? তুমি এ কি বলছো বাবা? টাকা ধার করে হোটেল দিয়েছিলাম, এখনো ধার করা টাকা পরিশোধ করা হয়নি। বর্ষা আমাদের সব কিছু শেষ করে দিল। বাবা, হোটেলটা আমাদের খুঁজতে হবে, বেশি দূর ভেসে যেতে পারবে না। আমি খুঁজেছি, বর্ষার জল যেদিকে যাচ্ছে সেই দিকেই গেছিলাম, কিন্তু কোথাও আমাদের হোটেল নেই। হোটেলটা আর পাওয়া যাবে না। বাবা, বাবা তুমি ঘরে উঠে এসে বসো। আমরা দুই বোন যাচ্ছি, ভেসে যাওয়া হোটেল খুঁজে তারপর বাড়ি ফিরে আসব। কয়েকদিনের বৃষ্টিতে নদীর জল অনেক বেড়ে গেছে। আরো কিছুদিন ধরে বৃষ্টি হতে থাকলে নদী ভাঙতে শুরু করবে। ওগো দেখো, একটা কাঠের দোকান ভেসে আসছে। মনে হয় বর্ষায় ভেসে চলে এসেছে। কাদের এত বড় ক্ষতি হলো কে জানে। আমার তো মনে হচ্ছে এবার কপাল খুলে যাক। এই দোকান দিয়ে ব্যবসা শুরু করে দিব। আমি সাঁতরে দোকানটা তীরে নিয়ে আসি। বেশ বড় দোকান, কেমন যেন ভাতের হোটেলের মতো। গ্রামে খোঁজ নিয়ে দেখতে হবে। যাদের দোকান তাদের যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে গো। এত ভেবে লাভ নেই, এটা এখন থেকে আমাদের। আমরা তো চুরি করে নিয়ে আসিনি, বলতে পারো এটা কুড়িয়ে পেয়েছি। আমরা তো এটা ধরে নিয়ে যেতে পারবো না গো। তুমি একটা ভ্যান নিয়ে এসো, ভ্যানের ওপর তুলে দোকানটা বাড়ি নিয়ে যেতে হবে। মোড়ের মাথায় একটা ভাতের হোটেল দিলে ভালোই চলবে। ওইদিকে লোকজনের আনাগোনা অনেক বেশি। লোকজনের আনাগোনা হলেই কি হোটেল ভালো চলবে? এবার মানুষের অনেক অভাব। হোটেল থেকে ভাত মাছ মাংস কিনে খাওয়ার টাকা গরিব মানুষের হাতে আছে বলে তো মনে হয় না। এর চেয়ে ভালো হয় যদি মুদিখানার দোকান দাও। সে দেখা যাবে, আগে তো বাড়ি নিয়ে যাই। তবে একটা কথা মানতেই হবে, আমাদের ভাগ্যটা অনেক ভালো। কাঠের হোটেলটা ঠিক আমাদের চোখের সামনেই পড়লো। তুমি না একটু বেশি কথা বলো। আগে একটা ভ্যানের ব্যবস্থা করো তো দেখি। তুমি তাহলে পাহারা দাও, আমি যাই। চা এনেছিস? খুব ভালো হয়েছে। চা খেতে খেতে খবরের কাগজ পড়তে বেশ ভালোই লাগে। দেবী, আমি একটা কাজে শহরে যাচ্ছি, আসতে দেরি হবে। হ্যাঁ, ততক্ষণে তুই আমাদের বাড়ি থেকে যাবি না কিন্তু। কাকাবাবু, একটা দরকার ছিল। আপনি তো জানেন আমি আগে কখনো কারোর বাড়িতে কাজ করিনি। এবারের ভারী বর্ষণে আমার জমির ফসল নষ্ট হয়ে গেছে, আবার আমাদের হোটেলটা জলে ভেসে গেল। খুব অভাবের মধ্যে আছি। কিছু টাকা যদি আগে থেকে দিতেন বড় ভালো হতো। আপনি মাইনে থেকে মাসের শেষে কেটে রাখবেন। তা বললে কি করে হবে? হোটেল করবার সময় তোর বাবা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, সেই টাকা এখনো শোধ করতে পারিনি। আবার তুই আগাম টাকা চাইছিস? আমি তো মনে করলাম তোর বাবার টাকা পরিশোধ করবার জন্য তুই আমাদের বাড়িতে কাজ করছিস, মানে কাজ করে টাকা শোধ করতে চাইছিস। কাকাবাবু, আমাকে মাস গেলে মাইনে না দিলে আপনার বাড়িতে কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না। ধার করা টাকার বিনিময়ে কাজ করতে পারবো না। তাহলে আমার টাকা শোধ করবি কি করে? 10,000 টাকা, এত টাকা তোদের পক্ষে শোধ করা সম্ভব না। ধার যখন নিয়েছি টাকা আমি শোধ করে দিব। আমাকে কয়েকটা মাস সময় দিন। কয়েক মাস বিনা পয়সায় কাজ কর, টাকা এমনিতেই শোধ হয়ে যাবে।
এখন ভেবে দেখ কি করবি। আমি তাহলে কাজ করতে পারবো না, আমাকে এখন অন্য বাড়িতে কাজ খুঁজতে হবে। শোন দেবী, আজকে সন্ধ্যায় তোর বাবাকে পাঠিয়ে দিস। আমার 2 দিনের মধ্যে 10,000 টাকা লাগবে। কাকাবাবু, 2 দিনের মধ্যে আমার বাবা এত টাকা কোথায় পাবে? আপনি আমাদের একটু সময় দিন। তুই এখন আসতে পারিস, তোর সাথে এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। কাকাবাবু, আমি কাজ করব, কাজ করে যদি টাকা শোধ হয়ে যায় তাহলে তো ভালো। এই তো এবার পথে এসেছিস। আজকে অনেক কষ্ট হয়ে গেছে। ওদিকে একটা হোটেল দেখা যাচ্ছে, ওখানে গিয়ে 1 প্লেট ভাত খেয়ে নি। আজকে 500 টাকা রোজগার করলাম। দাদা, এইদিকে আসুন, গরম ভাত আর নদীর তাজা মাছের ঝোল। 1 প্লেট মাছ ভাত মাত্র 50 টাকা। দিন 1 প্লেট ভাত আর মাছ দিন। তবে দাদা, আপনার হোটেলটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। ঠিক এমন একটা হোটেল আমার ছিল, ভারী বর্ষণে হোটেলটা ভেসে গেছে। কি যা তা বলছেন দাদা? আপনার হোটেলের মতো হতে যাবে কেন? এটা আমার হোটেল, অনেক কষ্ট করে হোটেলটা দিয়েছি। হ্যাঁ, এ একেবারে হুবহু মিল কেমন করে হয় সেটা তো বুঝতে পারছি না। তবে আমি কিন্তু বলিনি এটা আমার হোটেল। আপনি বলেননি, কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে এটা আপনার হোটেল। মিনতি, এদিকে এসো তো, দেখো লোকটা কি বলছে। আমি সব শুনতে পেয়েছি। আপনাকে একটা কথা বলি, এটা আপনার হোটেলের মতো দেখতে হতে পারে, তাই বলে মনে করবেন না এই হোটেলটা আপনার। আপনারা দেখি নিজেদের মতো করে কথা বলছেন, আমাকে একটা কথা বলবার সুযোগ দিচ্ছেন না। সত্যি বলতে আমার এখন মনে হচ্ছে আমার হোটেল ভেসে গিয়েছে, সেটা আপনারা পেয়েছেন। আমাদের হোটেলে আপনার খাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে চলে যান তো। একজন না খেলে আমাদের ব্যবসা চলে যাবে না। আমি যাচ্ছি, কিন্তু আবার আসবো। তোরা এত রাতে আমার ঘরে কি কাজ করতে এসেছিস? কাজ করে বাড়ি চলে যা, আমার ঘরে আসবার তো কোনো দরকার নেই। দরকার নেই বললে কি হবে? এই মাস থেকে আমাদের মাইনে দেওয়ার কথা ছিল, আমাদের মাইনে দিন। কিসের মাইনে? তোদের কাছে 10,000 টাকা পাওয়া যায়, সেটা আগে শোধ কর। আমরা কয়েক মাস ধরে কাজ করে টাকা শোধ করে দিয়েছি, আপনিই তো বলছিলেন সামনের মাস থেকে বেতন দেব। তোরা টাকা শোধ করেছিস তার কোনো প্রমাণ নেই। আরো কয়েক মাস কাজ কর, তারপর টাকা পাবি। আপনি কিন্তু আমাদের ঠকাচ্ছেন। গরিব অসহায় মানুষকে ঠকিয়ে আপনারা ধনী হন। কি বলতে চাইছিস? ভালো চাস তো এখনই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। টাকা না দিয়ে আমরা কোথাও যাব না। কাকাবাবু, আপনি আমাদের টাকা দিয়ে দিন। আমি তোদের কি টাকা দেবো? তোরা আমাকে 10,000 টাকা দিবি। আপনি কিন্তু আমাদের সাথে বেইমানি করলেন। আমরা এখান থেকে যাব বটে, কিন্তু আপনাকে অভিশাপ দিয়ে যাব। এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার কথা কি তোদের কানে যায় না? ওরে বাবা, আমার বুকে হঠাৎ করে কেমন যেন হচ্ছে। কি হলো কাকাবাবু? কি হলো আপনার? বুকে ব্যথা করছে? দেবী, কাকাবাবুকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে অনেক বেশি ব্যথা। টেবিলের উপর কৌটোটার মধ্যে একটা ওষুধ আছে, ওই ওষুধটা খেলে আমি সুস্থ হয়ে যাব। কাকাবাবু, কৌটোর মধ্যে কোনো ওষুধ নেই যে। দেবী, দেবী, এখনই কাকাবাবুকে হসপিটালে নিয়ে যেতে হবে। বাবা, তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে না? একা একা আর কত পরিশ্রম করবে? কয়েক মাস ধরে আমি আর দেবী মোহন কাকাবাবুর বাড়ি কাজ করলাম, কিন্তু উনি টাকাই দিলেন না। যাদের অনেক টাকা পয়সা আছে তাদের অহংকার অনেক বেশি। তারা আমাদের মতো মানুষকে মানুষ বলে মনে করে না। লোকটা আমার সাথে কত খারাপ ব্যবহার করলো, কিন্তু আমরা ঠিকই তার বিপদে পাশে দাঁড়িয়েছি। ওই দিন আমি আর দেবী না থাকলে তো উনি মরেই যেতেন। ওনার না হয় বিবেক নেই, কিন্তু তোদের তো আছে। দেবী তো হাসপাতালে মোহনদাসের সেবা করছে। কি করবে বলো? ওনার তো কেউ নেই, একমাত্র ছেলে, সেও থাকে বিদেশে। দেশে আসবে বলে তো মনে হয় না। কেউ নেই, তারপরও টাকা ছাড়া কিছু বোঝে না। গীতামা, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি। আমাদের পাশের গ্রামে মোড়ের মাথায় রতন নামে একজন নতুন ভাতের হোটেল দিয়েছে।
হোটেলটা হুবহু আমাদের হোটেলের মতো। আমাদের হোটেলের মতো? তাহলে নিশ্চয়ই ওইটা আমাদেরই হোটেল হবে। যদি আমাদের হোটেল হয় তাহলে হোটেলটা আমরা নিয়ে আসব। কাঠের তৈরি হোটেল এক জায়গায় থেকে আরেক জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়। আমি রতনকে বলেছিলাম এটা আমাদের হোটেলের মতো, কিন্তু উনি আর ওনার বউ আমাকে এক প্রকার অপমান করে তাড়িয়ে দিল। লোকটার কত বড় সাহস! তোমাকে অপমান করার সাহস পায় কি করে? দেবী আজ বাড়ি আসুক, আমি আর দেবী যাব, কি বলে তারপরে দেখব। আমাকে আবার এখন ট্রাকে মাল তুলতে যেতে হবে, দেরি হলে মহাজন রাগ করতে পারে। বাবা, আমি তোমার সাথে যাচ্ছি। দুজনে মিলে মাল তুললে তাড়াতাড়ি কাজ শেষ হবে। ট্রাকে মাল তুলতে তুই পারবি না মা, তোকে যেতে হবে না। আমাদের মতো গরিব ঘরের মেয়েরা সব পারে বাবা। আচ্ছা মা, তাহলে আমার সাথে যেতে পারিস। আসুন আসুন, মাছ মাংস ডিম সব আছে। কি খাবেন বলুন? আমাদের নাম করা ভাতের হোটেল, একবার খেলে বারবার খেতে আসবেন। আমরা খেতে আসিনি, এসেছি আমাদের হোটেল এখান থেকে তুলে নিয়ে যেতে। আপনার হোটেল মানে? এটা আপনাদের হোটেল বলবেন আর আমি বিশ্বাস করব? শুনুন, আপনারা এখান থেকে চলে যান, নইলে গ্রামের লোকজন দিয়ে আপনাদের অপমান করে তাড়িয়ে দিব। দাদা, আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করতে আসিনি। আপনি অকারণে আমাদের সাথে বাজে ব্যবহার করছেন। আপনারা বাধ্য করছেন। কয়েকদিন আগে একজন লোক এসে বলল এটা নাকি তাদের হোটেলের মতো, আজকে এসে আপনারা বলছেন এটা আপনাদের হোটেল। আগের দিনে লোকটা আমাদের বাবা ছিল। কয়েক মাস আগে যখন অনেক বর্ষা হয়েছিল তখন আমাদের হোটেলটা জলে ভেসে গিয়েছিল। এটা আমাদেরই হোটেল। হোটেলের ব্যবসা করে সংসার চলতো। যেদিন হোটেল ভেসে গেছে সেদিন থেকে আমরা অনেক বিপদে আছি। এই সব কথা আমাকে কেন বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়ে আপনার দুঃখের আলাপ শুনলে কি আমার ব্যবসা চলবে? দেখুন কত খদ্দের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখুন। আপনার কাছে হাত জোড় করছি, এটা আমাদের ফিরিয়ে দিন। যদি এটা ফিরিয়ে দেওয়া সম্ভব না হয় তাহলে এমন একটা হোটেল আমাদের করে দিন। এবার কিন্তু আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। বুঝতে পেরেছি গ্রামের লোকজন না ডাকলে আপনারা যাবেন না। লোকজন ডাকবেন? ঠিক আছে, আপনি গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসুন, আমরাও আমাদের গ্রামের লোকজন ডেকে নিয়ে আসব। ঠিক আছে, তাই হবে। কাল সন্ধ্যায় নদীর ধারে বটতলায় বিচার বসবে। এই দেবী, চল আমরা এখন বাড়ি যাই। বিকাশ, তুই তুই এসেছিস, খুব ভালো হয়েছে। আমি নিজেই তোদের বাড়িতে যেতে চেয়েছিলাম। গীতা আর দেবী তো আসলে ভালো হতো, আমি ওদের পাওনাটা মিটিয়ে দিতে চাই। ওরা আপনার বাড়ি আসেনি? আমি তো মনে করলাম আপনার এখানে আছে। কালকে বিকেলে রতনের হোটেলে গিয়েছিল, তারপর থেকে আর বাড়ি ফেরেনি। আমি তো মনে করলাম রতনের হোটেল থেকে আপনার বাড়ি এসেছে। ওরা তো আমার এখানে আসেনি। বিকাশ, তোর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে দেখ, নিশ্চয়ই খোঁজ পাবি। দাদাবাবু, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। আমার কুলে ছিল এক পিসি মামা, সে তো মারা গেছে এখন থেকে 20 বছর আগে। গীতা দেবীর মা মারা যাবার পর থেকে ওদের মামার বাড়ির সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। তাহলে ওরা গেছে কোথায়? কোনো বিপদে পড়লো না তো? ওরা বড় ভালো মেয়ে, ওদের জন্য আমি বেঁচে গেছি। ওরা ইচ্ছে করলে আমাকে হাসপাতালে নাও নিয়ে যেতে পারত। আমার খুব চিন্তা হচ্ছে বাবু। আপনি তো জানেন 2 মেয়ে ছাড়া আমার কেউ নেই। ওদের কিছু হয়ে গেলে আমি বাঁচব না। তুই একদম চিন্তা করিস না, আমি যেভাবেই হোক ওদের খুঁজে বের করব। আর এই নে 10,000 টাকা ওদের মাইনে। টাকা লাগবে না বাবু, আমি এখন যাই। আশেপাশের গ্রামে ওদের খোঁজ খবর নিয়ে দেখি, নিশ্চয়ই কেউ না কেউ হয়তো গতকাল ওদের দেখেছে। টাকা লাগবে না এ কেমন কথা? আমি জানি তোর টাকার খুব প্রয়োজন। আর তাছাড়া আমি তো তোকে এমনি এমনি টাকা দিচ্ছি না, তোর মেয়েদের পাওনা টাকা দিচ্ছি। আপনি আমার কাছে 10,000 টাকা পেতেন, তাই এই টাকা আমি নিতে চাইছি না। 10,000 টাকা কাজ করে অনেক আগেই তোর মেয়েরা পরিশোধ করে দিয়েছে। এই টাকা ওদের পাওনা টাকা। এই টাকা না নিলে আমি ঋণী হয়ে থাকব। আচ্ছা বাবু, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি নিতে পারি। বিকাশ, তুই চিন্তা করিস না, দেখবি ওরা ঠিক বাড়ি চলে আসবে। এটা রতনের কাজ। আমরা যাতে বিচার বসাতে না পারি সেই জন্য লোক দিয়ে আমাদের এখানে আটকে রেখেছে।
আমারও সেটাই মনে হচ্ছে। লোকটা লোকটা এক নাম্বারের বদমাশ, আমাদের হোটেলে ব্যবসা করছে। এখন হোটেলের চিন্তা বাদ দিয়ে এখান থেকে পালিয়ে কিভাবে যাব সেটা চিন্তা কর। হাত অনেক টাইট করে বাঁধা, খুলবো কেমন করে সেটাই তো বুঝতে পারছি না। এই গীতা, দেখ সামনে একটা ব্লেড পড়ে আছে, ব্লেডটা মুখে দিয়ে নিতে হবে, তারপর হাতের দড়ি কাটতে হবে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? ব্লেড মুখে দিয়ে ধরলে মুখ কেটে রক্ত বার হবে, তখন আরেক বিপদে পড়বো। দেখ আমি কি করি। দেখলি কি সুন্দর করে তোর হাতের দড়িটা কেটে দিলাম। এবার তুই আমার হাতের দড়িটা খুলে দে। তোর অনেক সাহস, এত সাহস কিন্তু আমার নেই। এবার পালিয়ে যেতে হবে, কিন্তু দরজা যে বাইরে থেকে আটকানো। দড়ি যখন খুলতে পেরেছি, পালিয়ে যাওয়া কোনো ব্যাপার না। ওই দেখ একটা ইঁট পড়ে রয়েছে, কেউ যখন এই ঘরে ঢুকবে তখন ইঁট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যাব। একদম, তাহলে ইঁট নিয়ে আমরা দরজার আড়ালে লুকিয়ে থাকি, আর তুই চুপচাপ ঘরের মাঝখানে বসে থাক। এখান থেকে বার হয়ে আমরা আবার রতনের কাছে যাব। বদমাস রতনের মজা এবার দেখে ছাড়বো। আগে আমরা এই জায়গা থেকে বার হই, তারপর দেখা যাবে কি করা যায়। হোটেল নাকি নিতে এসেছিল। এই হোটেল সোনার ডিম পাড়া হাঁস। যেদিন আমরা দুজন মিলে ব্যবসা শুরু করেছি সেদিন থেকে আমাদের কপাল খুলে গেছে। মেয়ে দুজনকে তো লোক দিয়ে ঘরে বন্দি করে রেখেছো, ওদের নিয়ে কি ভাবলে? ছেড়ে দেবে নাকি মেরে ফেলবে? না না, মারতে যাব কেন? মানুষ খুন করে কি ফাঁসিতে ঝুলতে যাব? কিছুদিন বন্দি রেখে ছেড়ে দিব, তবে কয়েকদিন না খাইয়ে রাখবো। ছাড়া পাওয়ার পর আর কোনো দিন বিচার বসাতে যাবে না। আমরা যদি ওদের হোটেল চুরি করে ব্যবসা করতাম তাহলে না হয় একটা কথা ছিল। এটা আমরা নদীর জলে পেয়েছি। কেউ এসে যদি নিজেদের বলে দাবি করে, আমরা তো তাদের কথা বিশ্বাস করে হোটেলটা দিয়ে দিতে পারি না। বাদ দাও ওদের কথা, তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো, আমি ওইদিকে খদ্দের সামলাই। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। ও বাবা গো, আগুন! আমাকে বাঁচাও, বাঁচাও! এখন আমি কি করব? আগুন তো হোটেলে ছড়িয়ে পড়েছে। আগে তোমাকে বাঁচাই, তারপরে হোটেল বাঁচাবো। আমি পুড়ে গেলাম। ওই দেখো সামনে বালতিতে জল আছে। যাক, আগুন পুরোটা নিভে গেছে, আর ভয়ের কিছু নেই। তবে হোটেলের বেশ খানিক অংশ পুড়ে গেছে। তুমি হোটেল নিয়ে চিন্তা করছো? এদিকে দেখো আমার হাতটা পুড়ে ঝলসে গেছে। ডাক্তার না দেখালে হাত পচে যাবে। রান্না করার সময় একটু দেখে শুনে রান্না করতে হয় না? নইলে এমন বিপদ ঘটতে পারে তো। আমি তোমার সাথে কথা বলছিলাম, কখন যে আগুন শাড়িতে দৌড়ে গেল একদম খেয়াল করিনি। বড় বিপদ থেকে বেঁচে গেলাম, আজকে সবকিছু শেষ হয়ে যেতে পারতো। আমি একটা কথা বলতে চাইছি, কিছু মনে করবে না তো? বলছি হোটেলের আসল মালিককে খুঁজে বার করো। যদি এর আসল মালিক ওই মেয়ে দুজন হয় তাহলে ওদের ফিরিয়ে দাও। ভেবে দেখি কি করা যায়। আমি কাজে যাচ্ছি, তোরা সাবধানে থাকিস। আর একটা কথা, হোটেলের চিন্তা মাথা থেকে বের করে ফেল। আমরা টাকা জোগাড় করে আবার একটা হোটেল দেব। ঠিকই বলেছো বাবা, আমরা আর কোনোদিন ভেসে যাওয়া হোটেল নিয়ে ভাববো না, নতুন একটা হোটেল দিব। মোহন কাকা বাবু তোমার কাছে 10,000 টাকা দিয়েছিল, সেই টাকা তো খরচ করা হয়নি। ওই টাকা আর সাথে আরো কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা হোটেল দেওয়া যাবে। হ্যাঁ রে মা, তবে রতন লোকটার শাস্তি হওয়া দরকার আছে। লোকটা তোদের আটকিয়ে রাখলো, ওকে তো পুলিশে দেওয়া উচিত। আমরা প্রথমে মনে করেছিলাম হয়তো কোনো ডাকাতদের হাতে পড়েছি, কিন্তু লোকগুলো আমাদের যখন বাঁধছিল তখন রতনের কথা বলেছিল। তখনই নিশ্চিত হয়ে গেছিলাম এটা রতনেরই কাজ। খুব কষ্ট করে পালিয়ে চলে এসেছি। আচ্ছা মা, আমি এবার গেলাম। আপনি আমাদের বাড়ি বন্দি করে রেখেছিলেন, এবার কি খুন করতে এসেছেন? আপনার লোকজন কোথায়? ডাকুন তাদেরকে। বোন, তোমরা আমাকে মাফ করে দাও। সত্যি বলতেই আমি লোভে পড়ে গেছিলাম। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি। অন্যের জিনিস নিয়ে কখনো ভালো থাকা যায় না। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। হোটেলে আগুন ধরে গিয়েছিল, অনেক কষ্টে হোটেলটা রক্ষা করেছি। তবে আমার বউয়ের একটা হাত পুড়ে গেছে, হাতটা একেবারে অকেজো হয়ে গেছে বলতে পারো।
আমি লোক দিয়ে তোমাদের আটকে রেখেছিলাম। তোমরা আমাকে মাফ করে দাও। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিয়েছি। আপনি এখন আসতে পারেন, ভয় নেই। আমরা আর হোটেল ফেরত নিব না। হোটেল ফেরত আমিও দিতে চাই না, কিন্তু বোন, আমি তার বিনিময়ে কিছু টাকা দিতে চাই। এই নাও টাকা। টাকাগুলো নিয়ে আমাকে কিছুটা পাপ মুক্ত করো। আরে কাকাবাবু যে, আসুন বসুন কাকাবাবু। সকালের নাস্তা আমাদের হোটেলেই করুন। সে না হয় করলাম, কিন্তু তোরা যে আমাকে একেবারে ভুলে গেছিস, আমার বাড়িতে আর যাস না। বুঝেছি, তোরা এখনো আমার উপর রেগে আছিস। হ্যাঁ, আমি আর আগের মতো নাই রে। এখন 2 হাত খুলে পয়সা খরচ করি। কাকাবাবু, আপনার ওপর আমাদের আর কোনো রাগ নেই। আসলে আমরা একদম সময় পাই না, সারাদিন বেচাকেনা করে আর কোথাও যেতে ইচ্ছাও করে না। ব্যবসা তাহলে ভালোই চলছে। আমিও চাই তোরা সমাজে মাথা উঁচু করে বেঁচে থাক। ওপরওয়ালার ইচ্ছায় ব্যবসা খুব ভালোই চলছে। এই দেবী, কাকাবাবুকে নাস্তা খেতে দে। কাকাবাবু, আমাদের হোটেলের নাস্তা একবার খেয়ে দেখুন, পরোটা আর ডিম ভাজি। অনেক স্বাদ হয়েছে রে, তোরা পারবি। এমন একদিন আসবে, দেশে বিদেশে তোদের নাম ছড়িয়ে পড়বে। এমন দিনেরই অপেক্ষায় আছি। একদম।